friends, I do not know how many of us who are going to participate in the coming battle will survive to see India free. But whether we survive or not, whether we individually live to see India free or not, we are confident that India shall be. আজ 23শে জানুয়ারি। আজ আমাদের দেশের এমন এক অমর দেশপ্রেমিকের জন্মদিন। দেশের স্বাধীনতার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা আমরা না কোনো দিন ভুলতে পারবো, না আমাদের ভোলা উচিত। আজ তিনি জীবিত থাকলে দেশের পরিস্থিতি কীরকম হতো তা আমাদের জানা নেই, কিন্তু হয়তো এর থেকে ভালোই হতো। নেতাজি সুভাষচন্দ্র বসু, তার ব্যাপারে আমরা সকলেই জানি, তাই তার পরিচয় নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে তিনি যে সামরিক বাহিনী গঠন করেছিলেন, তার বাহিনী আর সেই বাহিনীর হারিয়ে যাওয়া সম্পদের হদিশ পেতেই আজকের এই পর্ব। নমস্কার, আমি সুদীপ্ত চলে এসেছি আখ্যানের আরেকটি নতুন পর্ব নিয়ে। আশা করি এই পর্বের শেষ অবধি আপনারা সকলেই আমার সাথে থাকবেন। 1945 সাল, ভারতের স্বাধীনতা তখন সময়ের অপেক্ষা, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘনিয়ে এলো এক রহস্যময় অন্ধকার। সিঙ্গাপুরের আজাদ হিন্দ ব্যাংক থেকে বেরোলো কয়েকটা ভারী সুটকেস, যাতে ঠাসা ছিল হিরে, জহরত আর কেজি কেজি সোনা। গন্তব্য ছিল টোকিও, কিন্তু সেই সম্পদ কি আদৌ সেখানে পৌঁছেছিল? ভারত স্বাধীন হওয়ার পর কেন সেই বিপুল সম্পত্তির কোনো হদিশ মিলল না? আজ আমরা ইতিহাসের পাতা উল্টে দেখব আজাদ হিন্দ ফৌজ বা আইএনের উত্থান, পতন এবং ভারতের বৃহত্তম রহস্যময় ট্রেজার হান্টের গল্প। 1942 সালে ক্যাপ্টেন মোহন সিংয়ের হাত ধরে আইএনের যাত্রা শুরু হলেও এতে প্রাণ প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 1943 সালে তিনি যখন সিঙ্গাপুরে পৌঁছন, তখন পরিস্থিতি বদলে যায়। নেতাজি শুধু একটি সেনাবাহিনী তৈরি করেননি, তিনি তৈরি করেছিলেন একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। তিনি প্রতিষ্ঠা করেন আজাদ হিন্দ ব্যাংক। এই ব্যাংকের মূলধন জোগাতে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতীয় প্রবাসীরা নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। কোনো এক ধনাঢ্য ব্যবসায়ী 1 কোটি টাকা দান করেছিলেন, আবার কোনো মা তার গলার শেষ হাড়টিও নেতাজির হাতে তুলে দিয়েছিলেন। এভাবেই গড়ে উঠেছিল আজাদ হিন্দ ফৌজের কয়েকশো কোটি টাকার সম্পদ। আইএনের অন্দরমহল কেমন ছিল? ব্রিটিশ সেনাবাহিনীতে তখন জাত পাত আর ধর্মের ভিত্তিতে আলাদা মেস ছিল, কিন্তু নেতাজি এসেই সব ভেঙে দিলেন। হিন্দু, মুসলিম, শিখ সবাই একই থালা থেকে খাবার খেত। নারী শক্তির জয়গান গেয়ে তিনি তৈরি করলেন ঝাঁসি রানীর রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সাহেবের নেতৃত্বে মেয়েরা যখন বন্দুক হাতে মার্চ করত, ব্রিটিশ গোয়েন্দাদের কপালে তখন চিন্তার ভাঁজ পড়েছিল। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। 1945 সালের আগস্ট মাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় প্রায় নিশ্চিত। নেতাজি তখন শেষবারের মতো তার অনুগতদের নিয়ে সাইগন ছাড়লেন। তার সাথে ছিল 4টি সুটকেস, যাতে ছিল আইএনের রাজকোষের একাংশ। 18ই আগস্ট তাইহুকু বিমানবন্দরে সেই অভিশপ্ত বিমান দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপ থেকে জাপানি সেনারা কিছু সোনা উদ্ধার করে, কিন্তু আসল রহস্য শুরু হয় এখানেই। গবেষক অনুজ ধরের তথ্য অনুযায়ী বিমানে যতটা সোনা তোলা হয়েছিল, উদ্ধার হওয়ার সোনার পরিমাণ ছিল তার অতি সামান্য অংশ। বাকি সোনা কি বিমান ভেঙে ছড়িয়ে পড়েছিল?
নাকি কেউ তা আগেই সরিয়ে ফেলেছিল? शेर हिंद आगे बढ़, मरने से फिर भी तू न डर, उड़ा के दुश्मनों का सर, जो वतन बढ़ाए। তদন্তের তীর ঘুরে টোকিওতে নিযুক্ত দুই ভারতীয় জে রামমূর্তি এবং এস এ আয়ারের দিকে। 1951 সালে ভারতীয় গোয়েন্দারা সরকারকে সতর্ক করেছিলেন যে রামমূর্তি টোকিওতে হঠাৎ করে প্রচুর সম্পত্তির মালিক হয়েছেন এবং তিনি আইএনের সোনা কালোবাজারে বিক্রিও করছেন। 1952 সালে জাপান থেকে ভারতে একটি বাক্স আসে। ভারত সরকার যখন সেটি খোলে, দেখা যায় তাতে আছে মাত্র 11 কেজি সোনা এবং তার সাথে মেশানো ছিল প্রচুর পোড়া ছাই আর কয়লা। প্রশ্ন ওঠে, সোনা কি কখনো পুড়ে ছাই হয়, নাকি প্রমাণ লোপাট করতেই ছাই মেশানো হয়েছিল? নেহেরু সরকার সব জেনেও কেন এই দুই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি, তা আজও এক মস্ত বড় প্রশ্ন। আইএনএ বা আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতার জন্য শুধু রক্ত দেয়নি, তারা তাদের ঘাম আর পরিশ্রমের সম্পদও বিলিয়ে দিয়েছিল। আজ দিল্লির লালকেল্লায় বা জাতীয় জাদুঘরে সেই সামান্য সোনা আর নেতাজির স্মৃতি রাখা আছে, কিন্তু সেই বিপুল কোষাগারের বাকি অংশ হয়তো আজও কোনো গোপন সিন্ধুকে বা ইতিহাসের অন্ধকার গলিতে পড়ে আছে। আপনার কি মনে হয়, এই সম্পদ কি চুরি করা হয়েছিল, নাকি এটা ভারতের স্বাধীনতার কোনো গোপন চুক্তির অংশ ছিল? কমেন্টে আপনার রায় জানান। ভারতের এই অজানা বীরদের কথা শেয়ার করে সবাইকে জানান। জয় হিন্দ।